বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ পোস্ট অফিসের বিভিন্ন পরীক্ষায় এসেছিল এ ধরনের কিছু কোশ্চেন আমি এখানে উঠিয়েছি। অর্থাৎ সবগুলো কোশ্চেনই জ্যামিতির। এই লেকচারটি জ্যামিতি অংশের দ্বিতীয় লেকচার। প্রথম লেকচার এর আগে আমরা দিয়েছি। এর পরবর্তী লেকচারে আমরা বীজগণিত এবং অন্য কোনো অংশ নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম লেকচারে আমরা 8টি অঙ্ক করিয়েছিলাম। এবারে আমরা 9 নম্বর অঙ্কে দেখি। এখানে বলছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 ও 4.5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? প্রশ্ন হচ্ছে এটা। দেখুন এখানে বলছে রম্বসের ক্ষেত্রফল বের করার জন্য। তার মানে আপনাকে ফার্স্টে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 ইন্টু d2। এই d1টা হচ্ছে আমাদের প্রথম কর্ণ, d2টা হচ্ছে দ্বিতীয় কর্ণ, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2। অর্থাৎ হচ্ছে হাফ d1 কত? d1 হচ্ছে 5 আর 4.5, 5 ইন্টু 4.5 এইটা। এখন এখানে সেন্টিমিটার আছে, গুণ করলে বর্গ সেন্টিমিটার হবে। দেখুন আপনি যদি এটা গুণ করেন, এই 5 দ্বারা প্রথমে আপনি ইন্টিজার সংখ্যাকে গুণ করবেন। গুণ করার নিয়ম হচ্ছে 5 দ্বারা ইন্টিজার সংখ্যাকে গুণ করবেন। গুণ করলে 4 5 20। আবার 5 দ্বারা যদি আপনি এই যে 5 কে গুণ করেন তাহলে 2.5 আসে। তার মানে এখানে আসে হচ্ছে 5 5 25। তার মানে 2.5 আসে এখানে। তাহলে 22.5 আসে। এইটাকে আবার এই 2 দ্বারা ভাগ, 22.5 কে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন তাহলে 22 এর অর্ধেক কত? আপনার 11। তার মানে এখানে হচ্ছে 11 এখানে 50 আসে। তার মানে হচ্ছে 25 হবে। এই ধরনের একটা অ্যান্সার হবে যে 11.25। দেখুন 9 নম্বর যে অঙ্কটা আমরা করলাম, এখানে বলছে করার জন্য আমরা রম্বসের ক্ষেত্রফলটা ইউজ করছি। বাট এ ধরনের কিন্তু আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলগুলো, এই ক্ষেত্রফলগুলো কিন্তু আপনার দেখে পরীক্ষার হলে যেতে হবে। আমার এখানে এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে, সবগুলো ম্যাথসের যদি আপনি সবগুলো ভিডিও মোটামুটি দেখার চেষ্টা করেন, ম্যাথমেটিক্স নিয়ে আমি 100% বলে দিব। এখানে যতগুলো কোশ্চেন আসবে আপনি সবগুলোই কমন পাবেন। যদি আপনার বেসিক একটু ভালো থাকে তাহলে আপনি সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার করতে পারবেন ম্যাথমেটিক্স থেকে। তো 10 নম্বরে যদি আসি, বলছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত এত এত হলে বৃহত্তর কোণের পরিমাণ কত ডিগ্রি? 4 কোণের অনুপাতের কথা বলছে একটা চতুর্ভুজের। তাহলে এগুলো সবগুলো যোগ করবেন। আমি কিন্তু বলছিলাম গত লেকচারে যে আসলে এগুলো সবগুলো যোগ করতে হবে। 2 2 4 আর 1 5 আর 3 কত? 8x। সবগুলোর সঙ্গে একটা x নেবেন, তাহলে 8x হবে। তাহলে এখানে হবে হচ্ছে এই যে শুধু x হয় এখানে, যোগ করলে আপনাদের হচ্ছে 8x হয়। এই 8x সমান সমান কত হবে? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এইটা সমান সমান 360 ডিগ্রি। তাহলে x এর মান কত? আপনার x এর মান হচ্ছে 360 ভাগ হচ্ছে 8। 8 দ্বারা যদি আপনি এটাকে ভাগ করেন, 4 আসতে 32, এটা ভাগ করলে হচ্ছে 4 আসে, 4 আসতে 32, 33 34 35 36 60 থাকে, 4 0 40, 5 আসতে 40। তার মানে এখানে 45 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে x এর মান 45 ডিগ্রি। এখানে প্রশ্ন বলছে যে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি? এখানে বৃহত্তর কত? আমাদের 3 হচ্ছে বৃহত্তর। তার মানে হচ্ছে বৃহত্তর কোণটা হচ্ছে 3x। 3 ইনটু x এর মান কত হয়? 45। 4 5, তাহলে 3 5 15, 5 হাতে হচ্ছে 1, এখানে 3 4 12, 12 আর 1 13, অর্থাৎ 135। এটা হচ্ছে অ্যানসার। তার মানে বৃহত্তর কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। এই ধরনের অঙ্ক কিন্তু ত্রিভুজের ক্ষেত্রেও থাকতে পারে। বলতে পারে যে একটা ত্রিভুজের 3 কোণের অনুপাত দেওয়া আছে, ক্ষুদ্রতর কোণের মান কত? তাহলে ওই যে অনুপাতটা দেওয়া থাকবে তার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা করে x গুণ করে নিয়ে যোগ করে দেবেন। যোগ করার পরে সমান সমান 360 ডিগ্রি। কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আপনার হচ্ছে এই সংখ্যাটা দ্বারা ভাগ করলে যেটা হবে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে আসুন 11 নম্বর যে অঙ্কটা বলছে একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে। একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সুতার দৈর্ঘ্য কত? দেখুন চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন। ধরুন এই পয়েন্টে একটা ঘুড়ি উঠছে, এই পয়েন্টে একটা ঘুড়ি উঠছে।
এই পয়েন্টে যদি একটা ঘুড়ি ওড়ে এইখানে একটা উঠছে, অর্থাৎ ভূমি থেকে বলছে এরা যে ভূমি থেকে 55 মিটার উপরে, তার মানে এইটা অবশ্যই 55 মিটার, এবং যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এটা সুতা, ধরে নিচ্ছি এটা সুতা, এরকম করে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ নাটাইটা এখানে রয়েছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা বলছে যে সুতার দৈর্ঘ্য কত, তার মানে এই সুতার দৈর্ঘ্যটা আসলে কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা কত, এটা আমাদের বের করতে হবে। তার আগে এই অঙ্কগুলো করার জন্য বেসিক যেটা থিঙ্কিং সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক 6টা অনুপাত রয়েছে, আমি একবার করে বলে দিচ্ছি শর্ট টাইমের মধ্যে। সাইন থিটা, সাইন থিটার ফর্মুলাটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকটা হচ্ছে অতিভুজ বাই আমার হচ্ছে লম্ব, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটা হচ্ছে উল্টাটা ভূমি বাই লম্ব, এবং কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো আমি এখানে কি নিয়ে কাজ করব, এখানে যদি অ্যাঙ্গেল হয় তাহলে ভূমি কোনটা, এটা তো হচ্ছে আমাদের অতিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি ভূমি, এইটা যদি ভূমি হয় আমাদের বের করতে হবে এটা, বাট মান দেওয়া আছে এটা, তার মানে আমাদের কি কি নিয়ে কাজ করতে হচ্ছে, এইটা আর এইটা, এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজ কোন অনুপাতে আছে, সাইন অনুপাতে আছে, ওই কথা লিখবো। সাইন কত ডিগ্রি কথা বলছে এখানে, 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, আগে বলছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত 55, আর অতিভুজ কত আমাদের এটা বের করতে হবে, অতিভুজটা আমি x ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, ওকে। sin 60 ডিগ্রির মানটা কত আমাদের, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2 ইজ ইকুয়ালস টু 55/x। এখন দেখুন এটা যদি ক্যালকুলেশন করেন আমাদের x এর মান দরকার, যদি আমি x এই সাইডে নেই তাহলে এখানে আসে 55 * 2 বাই হচ্ছে √3, এইটুকু আপনারা ক্যালকুলেশন করে দিবেন, এইটুকু ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। কারণ এই রুটের ক্যালকুলেশনগুলো বেশ কিছুবার আমি দেখিয়েছি। আমি এখানে যে 6টা অনুপাতের কথা বলছি এই 6টা অনুপাতই আপনারা মনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু অঙ্ক প্রায় সময়ই দেখা যাচ্ছে যে বাংলাদেশ পোস্ট অফিসে আসতেছে, আর এই কোশ্চেনগুলো কিন্তু একদম আপডেট কোশ্চেন, অর্থাৎ আগামীতে আপনারা ইন্সপেক্টর এবং উপজেলা পোস্টমাস্টার পরীক্ষা দিতে যাচ্ছেন, সুতরাং এই আপডেট কোশ্চেনগুলো জানা একান্তই জরুরি। এরপরে আমরা আসি 12 নম্বর অঙ্কে, বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রফলের কত গুণ। এটা আরো ইম্পর্টেন্ট অঙ্ক, বর্তমান সময়ে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমি জাস্ট চিত্র দিয়ে দেখাচ্ছি। ধরুন এটা একটা বর্গক্ষেত্র, সরলরেখা হচ্ছে এবি, হচ্ছে আমাদের সরলরেখা এবি, এবি দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি, এবি দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি 16 সেন্টিমিটার, আমি ধরে নিচ্ছি 16 বর্গ একক হবে এটা। যাই হোক, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে, আমরা জানি বর্গের ক্ষেত্রফলকে এক বাহুর উপর স্কয়ার, তাহলে 16 কত হয়, আচ্ছা আমি 12 ধরে নিই তাহলে সুবিধা হবে, আরো 12 ধরে নিই, তাহলে 12 উপর স্কয়ার তার মানে 12 144। দেখুন এই যে ত্রিভুজ চতুর্ভুজটা আমি আর্ট করেছি, এইটার ক্ষেত্রফল হচ্ছে 144 বর্গ একক। এখন প্রশ্নে বলছে যে ওই সরলরেখার 4/1 অংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, 4/1, এটা কত ছিল আমাদের 12, এটাকে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন তার 1 কত আসে, 3 আসে, তাহলে 1 ধরুন আপনার এইটুকু ধরে নিলাম আমি, 4/1 এইটুকু, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে 4/1 অংশের, অর্থাৎ 1/4 অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত গুণ, তার মানে এর ক্ষেত্রফলটা আমরা বের করব, এর এক বাহুর দৈর্ঘ্য কত 3, তাহলে 3 3 কত 9, তাহলে বলছে এইটা এই ছোটটার কত গুণ, এই প্রশ্নটা কিন্তু করছে আপনাকে। তাহলে আপনি এটাকে যদি 144 কে যদি আপনি 9 দ্বারা ভাগ করেন, 9 দ্বারা ভাগ করেন, এখানে একবার যায়, তাহলে এখানে আসে হচ্ছে 9, তাহলে 9 10 11 12 13 14, এখানে আসছে 5, এখানে হচ্ছে 5 যদি আসে এখানে 4 আপনি কেটে নেবেন, 6 9 54, তার মানে হচ্ছে এখানে 16 হচ্ছে 16 বর্গ একক হচ্ছে অ্যানসার। তার মানে হচ্ছে কি এইটা এই বড় যে ক্ষেত্রফলটা এই ছোট ক্ষেত্রফলের 16 গুণ, তার মানে এটার অ্যানসার হবে 16 গুণ। আশা করি বুঝতে পেরেছেন। এই যে অঙ্কটা আপনি দেখলেন, এই অঙ্কটার মাঝে মধ্যে কিন্তু থাকে, বলে এভাবে একটা বর্গ আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্র কর্ণের দৈর্ঘ্য আপনাকে বের করতে হয়, বলছে এবারে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই দুইটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট।
দেখবেন এই সম্পর্কিত ভিডিও আছে আমার লেকচারগুলোতে। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ কিলোমিটার এবং পরিধি এত মিটার হলে এর ব্যাসার্ধ কত। এখানে দেখুন দুইটা কন্ডিশন আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ কিলোমিটার আর পরিধি দেওয়া আছে 8 বর্গ কিলোমিটার হলে এর ব্যাসার্ধ কত। বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমরা r ধরি, বৃত্তের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r, তাহলে ক্ষেত্রফল কত হয় বলতে পারেন? ক্ষেত্রফল পাই r স্কয়ার ইকুয়ালস টু কত বলছে? 16 বর্গ কিমি। 16 বর্গ কিমি, এটা হচ্ছে একটা ফর্মুলা পেলাম। এবং আরেকটা দেয়া আছে, কন্ডিশন দেয়া আছে পরিধি 8 মিটার হলে, তাহলে ব্যাসার্ধ r হলে পরিধি হবে আমাদের 2 পাই r সমান সমান হচ্ছে 8, এটা কথা বলছে। হলে এর ব্যাসার্ধ কত, r এর মান বের করতে হবে। এই দুইটা ইকুয়েশন থেকে r এর মান বের করতে হবে। আমি যদি এই দ্বিতীয় কোশ্চেন এইটাকে আমি ভাগ করলাম, এইটা দ্বারা ভাগ করার পরে দেখুন কত আসে, অর্থাৎ হচ্ছে পাই r স্কয়ার, এটাকে ভাগ হচ্ছে 2 পাই r ইকুয়ালস টু 16 বাই হচ্ছে 8। প্রথম যে কন্ডিশন দেয়া আছে, প্রথম কন্ডিশনটাকে দ্বিতীয় কন্ডিশন দ্বারা জাস্ট আমি ভাগ করে দিয়েছি। ভাগ করে দিলে দেখুন এখানে কত আসে, এই পাই আর পাই ক্যান্সেল হয়ে যায়, এখানে r আর ক্যান্সেল হয়ে যায়, বাট এখানে একটা r থাকে কারণ এখানে স্কয়ার রয়েছে। এবং এই 2 দ্বারা যদি আমি এখানে 16 কে গুণ করি তাহলে কত আসে, তার মানে এখানে r সমান সমান আসে 16 ইনটু 2 বাই হচ্ছে 8। তার মানে 8 দ্বারা যদি আমি 16 কে কাটি 2 আসে, 2 দুগুণ 4 আসে। এই 4 হচ্ছে কিন্তু আমাদের এই r এর মান। r মানে হচ্ছে কি এই বৃত্তের ব্যাসার্ধ। প্রশ্ন তাই বলছে এর ব্যাসার্ধ কত। এর পরের কোশ্চেনে আসুন, খুব মজার একটা প্রশ্ন এটা। বলছে ত্রিভুজ ABC এ A অ্যাঙ্গেল 40 ডিগ্রি, B অ্যাঙ্গেল 70 ডিগ্রি হলে ABC কি ধরনের ত্রিভুজ সেটা বের করতে হবে। ধরুন একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের A অ্যাঙ্গেল 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, আর একটা আছে B অ্যাঙ্গেল 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমাদের মূল পয়েন্ট হচ্ছে এই একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় দুই কোণের সমষ্টি কত? 7 আর 4 11, মানে 110 ডিগ্রি। 110 ডিগ্রি থেকে যদি 180 থেকে যদি আপনি 110 বাদ দেন তাহলে 70 ডিগ্রি থাকে। তার মানে এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। দেখুন একটা ত্রিভুজের তিনটা কোণ আমি বের করেছি, তিনটা কোণের মানই 90 ডিগ্রির চেয়ে ছোট। যেহেতু তিনটা কোণের মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, সুতরাং এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর পরের কোশ্চেনে আমরা আসি। বলছে 60 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। দেখুন এই কোশ্চেনটি এর মতোই কিন্তু উপরে একটা কোশ্চেন করিয়েছি আমরা, এটার মতো করে উপরে একটা কোশ্চেন করিয়েছি। এই যে দেখুন এই কোশ্চেনটি কোথায় এসেছিল? পোস্ট অফিসে 2019 সালের নিয়োগ পরীক্ষা এসেছিল। আবার একই অধ্যায় থেকে আরেকটি কোশ্চেন 60 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে না গিয়ে, এই কোশ্চেনটি আপনাদের হচ্ছে 23 সালে এসেছিল। দেখুন এই প্রশ্নটি তাহলে কত ইম্পর্টেন্ট, এই অধ্যায়টুকু, এই অধ্যায়টা কত ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো আপনাদের ট্রাই করতে হবে। কিন্তু আমি দেখাই দিচ্ছি এখানে 60 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, ফার্স্টলি 60 মিটার লম্বা একটি খুঁটি আট করে নিলাম, এটা দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। 60 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বিচ্ছিন্ন না, ধরুন এইখানে ভেঙে গেছে, এটা ভেঙে গিয়ে এখানে পড়েছে, তাহলে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে, ভূমি হচ্ছে এটা, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। আপনার এই যে এই অংশটার দৈর্ঘ্য কত, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ভাঙা অংশের দৈর্ঘ্য, তাহলে এই পুরো পার্টের দৈর্ঘ্য হচ্ছে 60। তাহলে আমি যদি এইটুকু ভাঙা অংশ যদি আমি x ধরি, ভাঙা অংশ আমি যদি x ধরি, তাহলে এইটুকু দৈর্ঘ্য আমার কত হয়? শুধু এইটুকু দৈর্ঘ্য আমার কত হয়? পুরোটুকু হচ্ছে 60। আমি কিন্তু এখানে ইজিলি বলতে পারি, আমি যদি এখানে নাম্বার দেই a b c দেন এখানে d, অর্থাৎ নামকরণ করলাম আমি এখানে। নামকরণ করার পরে এখানে এই যে ab কিন্তু আমাদের 60, ab 60 এবং ad অর্থাৎ যে অংশটুকু ভেঙেছে এই ad সমান কিন্তু dc। কারণটা কি? ad সমান dc হওয়ার কারণ হচ্ছে এইটুকু ভেঙে গিয়েই তো আসলে মাটিতে লেগেছে, সুতরাং এইটা আর এটা সমান কিন্তু। আর আমাদের ad dc সমান আমি x ধরেছি, এটা ধরে পেয়েছি, আমার এই x এর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে আপনার এই যে লাল দাগ দিয়েছি আমি, এইটুকু দৈর্ঘ্য আসলে কত? এইটুকু দৈর্ঘ্য কত? এইটুকু যদি x হয়, পুরোটুকু যদি হচ্ছে 60 হয়, তাহলে 60 থেকে যদি আমি x বাদ দিই, এইটুকু হচ্ছে bd হচ্ছে 60 মাইনাস x।
এইটা। এখন দেখুন আমাদের কি বের করতে হবে, বের করতে হবে এইটুকু। এখন দেখুন আমাদের কিন্তু এইটার মান আছে, কিন্তু এই যে এইটার মান আছে কিন্তু, এবং এইটার মানও আমি x ধরেছি। অ্যাঙ্গেল উৎপন্ন করেছে c তে, তাহলে ভূমি কোনটা? এইটা। তাহলে আমাদের কাজ করতে, ভূমি কি বের করতে হবে? অবশ্যই না, বের করতে হবে আমাদের হচ্ছে এইটা। তার মানে এইটার মান দেয়া আছে, এইটার মান দেয়া আছে। তাহলে আমি যদি এইটার মান বের করতে চাই, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজে কোন অনুপাত কাজ করে? সাইন অনুপাত কাজ করে। তাহলে আমরা এখানে লিখবো সাইন, লিখবো। দেখুন সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি উৎপন্ন করেছে। সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল আমাদের কত? লম্ব ছিল হচ্ছে ডিবি, ডিবি, আর হচ্ছে ভূমি ছিল আমাদের কত? অতিভুজ ছিল কত? অতিভুজ ছিল হচ্ছে এডি বা এক্স ছিল। তাহলে সাইন 60 ডিগ্রি আমাদের হচ্ছে √3/2, √3/2 ইজ ইকুয়ালস টু ডিবিটা কত আমাদের? ডিবিটা ছিল 60 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স, এবং এক্স তো এখানে এক্সই হবে। এখন আমরা জাস্ট আর গুণ করে দিব। √3 এক্স √3 ইজ ইকুয়ালস টু, এখানে আসে হচ্ছে 120 মাইনাস 2x, যদি ক্যালকুলেশন করি x এর যদি পাশে নিয়ে আসি, x √3 পজিটিভ 2x ইজ ইকুয়ালস টু 120 এটা হবে। দেন এখানে যদি x যদি কমন নেই, √3 পজিটিভ 2 ইজ ইকুয়ালস টু 120। এখন x এর মান যদি আপনি বের করতে চান, তাহলে 120 ভাগ √3 প্লাস 2, এইটুকু অ্যানসার। অর্থাৎ x এর ভ্যালু আমরা বের করেছি, এটাই আসলে অ্যানসার। যদি প্রশ্নে যদি আপনার হচ্ছে দশমিকে অ্যানসার থাকে, সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু দশমিকে ক্যালকুলেট করতে হবে। এটা √3 এর মান বের করুন, বের করার পর 2 যোগ করে দিন, যোগ করে দিয়ে এটাকে ভাগ করে দিলে যা হবে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু বর্তমান সময়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এর পরের কোশ্চেনে আসি আমরা। বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এই কোশ্চেন ইদানিং সময়ে গত বিসিএসেও এসেছিল মনে হয় এই ধরনের একটা কোশ্চেন, এবং আমি সলিউশন করে দিয়েছি। এবং বিসিএসে না, নিবন্ধন অথবা প্রাইমারিতে মেবি হবে আর কি। তো দেখি আমরা, যে বলছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে কিন্তু সরি, বিসিএসে যে কোশ্চেনটি এসেছিল এখানে বলা ছিল যে বাহুর পরিমাণ না, সরি, বর্গক্ষেত্রের কথা বলা ছিল না, বলা ছিল আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের কথা। যাই হোক, এখানে বর্গক্ষেত্রের কথা বলা আছে। যদি বর্গের কথা বলা থাকে এবং 10% করে বৃদ্ধি পায়, তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে সে কথা বলানো হচ্ছে। এই অঙ্কটা করার জন্য আপনারা জাস্ট করবেন কি, এটা এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10 যোগ 10 যোগ এই যে 10 ইনটু 10 বাই 100, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। তাহলে এইটা ক্যান্সেল হয় কিন্তু, 10 10 100, 10 10 100 ক্যান্সেল, 10 10 20 যোগ এদিকে হচ্ছে 1, এখানে দেখুন 20 যোগ এদিকে কাটাকাটি যাওয়ার পরে 1 থাকে, তোমার থাকে হচ্ছে 21%। এইটা হচ্ছে অ্যানসার। এই নিয়মটা আপনারা কখন করবেন? যখন বর্গক্ষেত্রের কথা বলবে এক এবং একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। কারণ হচ্ছে এত বৃদ্ধি পায় বা এত হ্রাস পায়, যদি এই ধরনের কথা থাকে আর কি। হ্রাস পালে কিন্তু এখানে মাইনাস হবে আর কি, প্লাসের জায়গায় মাইনাস হবে। আর যদি আয়তক্ষেত্রের কথা বলে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটার দৈর্ঘ্যই কিন্তু একটা হ্রাস পাবে একটা বৃদ্ধি পাবে, অথবা দুইটাই বৃদ্ধি পাবে অথবা দুইটাই হ্রাস পাবে, এই ধরনের কথা থাকতে পারে। তাহলে আপনারা এই ফর্মুলায় ইউজ করবেন, এবং যখন যেটা হ্রাস পাবে সেটার সামনে মাইনাস চিহ্ন দিবেন, যেটা বৃদ্ধি পাবে সেটার সামনে প্লাস চিহ্ন দিবেন। এই সম্পর্কিত, এই অঙ্ক সম্পর্কিত যদি আপনাদের এখন বুঝতে প্রবলেম হয়, আমার এর আগের ভিডিও লেকচার আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এর পরের কোশ্চেনে আসি। বলছে 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? দেখুন এই কোশ্চেনটাতে দেয়া হয়েছে, আমি কিন্তু বলছি এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা 2023 সালে এসেছিল। এর আগের যে কোশ্চেনটা, এটা কিন্তু 2023 সালের কোশ্চেন, পোস্ট অফিসের নিয়োগ পরীক্ষা। দেখুন এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম করে দিয়েছে স্বাভাবিক অঙ্কের তুলনায়। এই যে একটা আয়তক্ষেত্র, বলছে দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 40 মিটার, দৈর্ঘ্য 50 প্রস্থ কত 40, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত হচ্ছে? 50 ইনটু 40 সমান সমান 4 5 আর 20, তার মানে হচ্ছে 2000। ওকে, 2000 বর্গ মিটার হচ্ছে এইটার ক্ষেত্রফল। আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে, ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। ধরুন এদিকে সমান চারদিকে একটা রাস্তা আছে, তাহলে এগুলো কিন্তু হচ্ছে আমাদের রাস্তা। এই যে এটা সমান
চারদিকে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল, এই রাস্তা যদি বাদ দিই তাহলে বাগান হচ্ছে এটা, এর ক্ষেত্রফল হচ্ছে কত বলছে এখানে 1200 বর্গমিটার। 1200 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া, অর্থাৎ রাস্তাটি কত মিটার চওড়া, আমাদের এই রাস্তার এই যে এইটুকু আসলে কত, এই দৈর্ঘ্যটুকু কত, বা এই যে এইটুকু দৈর্ঘ্য কত, বা এইটুকু দৈর্ঘ্য কত, সব এখানে কিন্তু বলছে চারদিকে সমান চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। তো এই অঙ্কটা করার জন্য আপনারা কি করবেন দেখেন, এই অঙ্কগুলো কিন্তু আপনারা ইজিলি পারেন। তারপরে আমি জাস্ট হচ্ছে অর্ধেক করে দিচ্ছি কিভাবে করবেন। ফার্স্টে আপনি পুরোটার ক্ষেত্রফল বের করে নেবেন, বা 2000 বের করে নিলাম। এরপরে করবেন কি, রাস্তা বাদে দৈর্ঘ্য কত, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত, এখানে কত আছে 50, এখানে মাইনাস, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, রাস্তার এই যে প্রশস্ত এটা চওড়া, এটা যদি আমি এক্স ধরি তাহলে এখানে একটা এক্স আছে এবং এখানে একটা এক্স আছে, তাহলে 50 মাইনাস 2x, রাস্তা বাদে এইটুকু দৈর্ঘ্য আমরা বের করলাম, এইটুকু দৈর্ঘ্য বের করলাম। এবং রাস্তা বাদে প্রস্থ কত আমাদের, তাহলে যদি আমি এইটুকু দৈর্ঘ্য বের করি তাহলে আমাদের কত আসে 40 মাইনাস 2x, তাহলে এই দুটোর গুণফল শর্ত মতে 50 মাইনাস 2x ইন্টু 40 মাইনাস 2x ইজ ইকুয়াল টু কত হবে, এই যে ইয়ের কত দেওয়া আছে, বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে 1200 বর্গমিটার, তাহলে এখানে 1200 বর্গমিটার হবে। এই ক্যালকুলেশনটুকু আপনারা নিজের থেকে করে নেবেন। জাস্ট হচ্ছে এইটাতে রেখে গুণন করবেন, গুণন করার পরে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে আপনার কি আসে, মিডল টার্ম আসবে। মিডল টার্ম আসলে এখান থেকে মিডল টার্ম করার পরে আপনার এক্স এর ভ্যালু আপনার হচ্ছে 5 আসবে, এই 5ই হচ্ছে এই প্রশ্নের অ্যানসার। কারণ এই কাজটুকু কিন্তু আপনারা করতে পারবেন এটা। তো এই ছিল আমাদের আজকের আলোচনা এবং জ্যামিতি, এই লেকচারে জ্যামিতির শেষ আলোচনা। এর পরবর্তীতে আমরা বীজগণিত অথবা অন্য কোনো পার্ট নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।